তো আসসালামু আলাইকুম। তো তখনকার লেকচারটি নিতে গিয়ে সকলে কেমন আছেন? নিতে গিয়ে আমি আসলে বলেছিলাম যে আমার সময়ের একটু জরুরি একটা কাজে বা এই সময়ের কারণে ক্লাসটি নিতে পারিনি। তো আজকের লেকচারে আমরা বলেছিলাম যে লেকচার 4 থেকে আমরা পরমাণুর ভেতরের কণা সেই বিষয়টি পড়ব। তো আগে আমরা কি পড়লাম? আগে আমরা পড়েছি লেকচার 3 তে যে সংকেত কাকে বলে? আমরা বলেছিলাম যে সংকেত হলো কি মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কোনো যৌগের বা মৌলের অণুকে প্রকাশ করার পদ্ধতিকে বলে সংকেত বলে। ঠিক সেম ভাবে কার্বন ডাইঅক্সাইড আমরা কিভাবে লিখি? বিভিন্ন যোজনী আমরা এই পাশে আমরা জানি যে কার্বনের যোজনী এঁকে দিতে হয় এবং মানে একটা মানে সংকেত লেখার নিয়ম হলো যে এরকম করে দুইটা মৌল পাশাপাশি লিখতে হয় এবং পাশাপাশি লেখার পরে এর যোজনী এঁকে দিতে হয়, নিচে দিতে হয়, এর যোজনী এর নিচে দিতে হয়। এখন যেহেতু 2 আর এই 4 এই দুটাকে কি ভাগ আকারে যায়, তার মানে 2 দ্বারা যদি আমি সরল করি এখন দেখেন বিষয় হলো যে তাহলে আমি ভাগ করে দিলে এই পাশে কার্বনের নিচে থাকে 1, অক্সিজেনের নিচে এই পাশে কাছে কি থাকে 2 থাকে। এখন তাহলে কার্বনের নিচে 1 আর অক্সিজেনের নিচে 2 থাকে। তো এখন আমরা একটা রুলস পড়লাম যে সংখ্যা এই সংকেত লেখার নিয়ম বা উচ্চারণ করার নিয়ম বা এই নামকরণের নিয়ম হলো কি একটা হলো কি সংখ্যা, তারপর কি মৌলের নাম, তারপরে আবার সংখ্যা, তারপর কি মৌলের আইন। দেখেন এই জায়গায় দেখেন বলছিলাম যে 1 হলে আমরা জানি কি মনো, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা, 6 হলে হেক্সা, 7 হলো হেপ্টা। এখন বিষয় হলো যে এই নামগুলো আসলে ল্যাটিন ভাষায় এইভাবে ডাকা হয়। আমরা যেমন এক মানে কি আমরা যেমন 1 2 3 4 এরকম নাম দিই, ঠিক সেম ভাবে ইয়েতে ল্যাটিন ওয়ার্ডে এরকম মনো ডাই ট্রাই এরকম আর কি আহ, বলে আর কি। তাহলে এই কার্বনের নিচে আছে কি 1, তার মানে কার্বন সংখ্যাটা কার্বন মৌলের সংখ্যা কয়টা? একটা, তার মানে কি মনো, তার মানে কি মনো। আর যেহেতু তারপরে কি মৌলের নাম, তার মানে কি মৌলের নাম কি আছে কার্বন, তারপর কি আছে সংখ্যা, এরপরে অক্সিজেনের সাথে সংখ্যা কয়টা আছে? 2টা, তার মানে 2 মানে ডাই। আর অক্সিজেনের সাথে কি থাকলে কি হয়? অক্সিজেনের উপরে যদি আমরা জানি অক্সিজেনের উপরে যদি 2 থাকে, ও 2 থাকে, তখন সেটা কি অক্সাইড, অক্সাইড। তারপরে যদি পি পি বা ফসফরাসের উপরে 3 মাইনাস থাকে, তাকে কি ফসফাইড, ফসফাইড। তারপরে সালফারের উপরে -2 থাকলে সেটা হলো সালফাইড, সালফাইড। তারপরে কি বলা হয়েছে? মৌলেরাইড। যেহেতু মৌলেরাইড অক্সিজেনের উপরে -2 মানে অক্সিজেনের যোজনী তো আমরা জানি কত -2, তাহলে অক্সিজেনের যোজনী এই জায়গায় কত -2 আকারে আছে, তাহলে কি নাম হবে কি অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড। এখানে এই মনো মানে আমরা যদি 3-এর সাথে কি লিখি 3 একে 3, এখন এই 3-এর সাথে 1 কি এরকম করে দেখানো যখন আমরা লিখি তখন কি দেখানোর দরকার এই 3 লেখা 1 লেখা যা কথা এই 1 এর সাথে সবসময় কি গুণ আকারে থাকে। ঠিক সেম ভাবে আমরা যখন ক উচ্চারণ করি ক প্লাস অ, তার মানে সমান কি ক, তার মানে এই লেখার সময় কি এই সরয়টা লিখি না। দেখেন কিন্তু ক উচ্চারণ করতে গেলে সরয় লিখতে হয়। যেমন যদি বি উচ্চারণ করতে যাই, বি এর সাথে কি উচ্চারণ হয়? ই উচ্চারণ হয়, তাহলে কি আমরা লেখার সময় কি ইটা লিখি না। এটা কি সরয়টা লিখি না, শুধু থাকে কি বি, শুধু বি লিখি লেখার সময়। ঠিক সেম ভাবে মনো লেখার জন্য তোমার এগুলা কি লিখতে হয় না, এগুলো যেমন লিখতে হয় না, ঠিক সেম ভাবে এক দেওয়া থাকলে সেটা কি লিখতে হয় না, বা এক লেখা না লিখলেও চলে, লেখা যা কথা না লেখাও তাই কথা। তাহলে কি আমাদের উচ্চারণ এই যৌগের যে সংকেত, এই যে মানে সরি কার্বন ডাই অক্সাইডের সংকেতের নাম কি হবে? কার্বন ডাই অক্সাইড।
আশা করি দেখা যাচ্ছে এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, এখন দেখি আমার বিষয়টা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হলো যে আমরা সংকেত সম্পর্কে জানলাম এবং এই সংকেতের যে নামকরণ, সেই নামকরণ সম্পর্কে কিছুটা জানলাম আর কি। বা সংকেত লেখার নিয়ম সম্পর্কে জানলাম যে কি করতে হবে। পাশাপাশি আশা করি বুঝতে পারছেন। তার মানে আমরা সংকেত এভাবে আলোচনা করব এবং সংকেতের উচ্চারণ বা সংকেতের কি বলে সংকেতের উচ্চারণ বা আপনার সেটাকে বলা হয় রাসায়নিক সংকেত নামকরণ বা যৌগের নামকরণ আর কি। এভাবে করতে হবে, যৌগ বা তো বিষয় হলো যে এখন আমরা পরের বিষয়টা যাই। পরের বিষয় হলো আপনার পরমাণুর ভেতরের কণা বা পরমাণুর ভেতরের কণা। এটুক আপাতত মন মানে সংকেত কি সেটা আসলে বুঝতে পারছেন। এখন বিষয় হলো যে আমরা এর পরে যাই। আমরা যদি এর পরের বিষয়টি জানার চেষ্টা করি, সেটা হলো যে পরমাণুর ভেতরের কণা। এখন পরমাণুর ভেতরের কণা, আমরা পরমাণু জানি যে আমরা যে কোনো পদার্থকে ভাঙলে আমরা জানি এই রুলসটা, আমরা জানি বা এই নিয়মটা বা পদার্থের গঠন অধ্যায়ে আমরা বলবো যে পদার্থকে ভাঙলে বা পদার্থের ভিতরে থাকে কি, পদার্থকে দেখলে যদি আমরা জুম ইন করতে চাই তাহলে পদার্থের ভিতরে মেইনলি থাকে কি অণু, এবং এক বা একাধিক অণু কি দ্বারা গঠিত, একটি অণু কি দ্বারা গঠিত, অণুকে ভাঙলে আবার বা অণুকের ভিতরে কি থাকে, পরমাণু থাকে। দেন এখন এই যে পরমাণুটা পাইলাম, এই পরমাণুর ভেতরের কণা, এই পরমাণুর ভেতরের কণা, ভেতরের কণা, এটা আমাদের কি জানার বিষয়। বা এই পরমাণুর ভিতরে কি কি আছে সেটা আমার হলো কি জানার বিষয়। নতুন বই হয়তো একটু নামটা চেঞ্জ হইতে পারে, সেটা কিরকম চেঞ্জ বা পরমাণুর ভেতরের কণা বা পরমাণুর সাংগঠনিক কণা, দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ এন অ্যাটম, দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ এন অ্যাটম। এখন ভেতরের কণা বা পরমাণুর সাংগঠনিক কণা, দা পরমাণুর সাংগঠনিক কণা, সাংগঠনিক কণা
যাকে ইংলিশে বলে কি। এখন আমাদের আলোচ্য বিষয় হলো পরমাণুর ভেতরের কণা বা পরমাণুর সাংগঠনিক কণা, ফান্ডামেন্টাল the fundamental particles of an atom. The fundamental particles of an atom. এখন বিষয় হলো যে এই যে পরমাণু আমরা জানলাম, এই যে মানে পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, অণুকে ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু। তার মানে পদার্থ কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। এবং অণু আবার কি দ্বারা গঠিত? পরমাণু দ্বারা গঠিত। তার মানে যদি আমি চিত্রের মাধ্যমে এইভাবে দেখাই, এটা যদি একটা পদার্থ হয়, তাহলে একাধিক পদার্থ কি দ্বারা গঠিত? এরকম অসংখ্য অণু দ্বারা গঠিত। এখন এই অণুর এই একটা অণু, এই খালি এই যে স্পেসিফিক আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, এই একটা কি অণু, নীল কালার দিয়ে যদি দেখাই, এটা একটা কি অণু। তাহলে এই শুধুমাত্র ওয়ান কাইন্ড অফ এই অণুকে যদি আমরা দেখি, সেটা কি একটা অণু। এটা কি একটা অণু, একটা অণু। এখন এই অণুর ভিতরে কি থাকে? অণুর ভিতরে থাকে কি অসংখ্য, এই একটা অণুর ভিতরে থাকে কি অসংখ্য পরমাণু। সেটা যদি আমরা অন্য একটি কালার দিয়ে দেখি, সেটা কি কালার দিয়ে দেখতে পারি? যাই হোক, তাহলে দেখেন আমি একটু লাল কালার পেন খুঁজতেছিলাম, তো আসলে সেটা পেলাম না। যাই হোক, দেখেন এই অণুর ভিতরে আবার কি আছে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, পরমাণু আছে। সেই পরমাণু যদি একটা পরমাণু একটা কি ফোঁটা আকারে থাকে, তাই একটা ফোঁটা, এই ফোঁটা। তার মানে এই পরমাণুর ভিতরে কি, পরমাণু কি দ্বারা গঠিত, সেটা আমরা এখন জানবো। তার মানে পরমাণুর সাংগঠনিক কণা, মানে পরমাণুর ভিতরে কিভাবে সাংগঠনিক, মানে যেগুলা কি, যদি বলেন আপনি সাংগঠনিক সম্পাদক, তার মানে সে কি দলের কর্মীকে কি করে, সংগঠিত করে। তার মানে কি দলের কর্মীদের একত্রিত করে যারা সংগঠন করে। তার মানে এই কণাটা আসলে যে গঠিত হয়েছে, আসলে কি দ্বারা গঠিত হয়েছে, সেগুলা বিষয় জানবো। তো আসলে ভিজুয়ালাইজেশন যেটা সেটা বুঝতে পারছেন আর কি, মানে এরকম কিছুই ঘটে আর কি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই যে পরমাণুর ভেতরে কণা, তার মানে আমরা ফার্স্ট অফ অল দেখেন, ফার্স্ট অফ অল আমাদের যে পরমাণুর কণা, দেখেন তাহলে আমরা পরমাণুর ভেতরের কণা। এখন এই যে পরমাণুর স্ট্রাকচারটা ঠিক প্রায় এরকম। দেখেন, এরকম।
তার মানে এখন এই দেখেন আমরা যখন বায়োলজি পড়ি, এখন দেখেন একটা মিল দেখেন, আমরা যখন বায়োলজি পড়ি তখন আমরা কি এরকম একটা জানি যে এরকম একটা কি কোষ থাকে, কোষের ভেতরে থাকে এরকম একটা নিউক্লিয়াস, এরকম একটা নিউক্লিয়াস থাকে, এরকম একটা নিউক্লিয়াস থাকে না, কেন্দ্রে অবস্থিত এরকম একটা নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়, এরকম এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। সেটা যদি এরকম দানাদার থাকে সেটা কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে কোষের ভিতরে কি থাকে, প্লাস্টিক যদি উদ্ভিদ কোষ হয় সে জায়গায় এরকম মাইটোকন্ড্রিয়া, এরকম মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ, তারপরে আর কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তারপরে হলো এরকম গোলগি বডি থাকে, এরকম গোলগি বডি সিস্টার্নি থাকে। যাই হোক, আমি আর কিছু বললাম না, এরকম এরকম সাইটোপ্লাজম থাকে। এখন বিষয় হলো যে আমরা যখন সেল নিয়ে পড়ি, সেল সেল হলো কি বা কোষ হলো কি আমাদের এই যে একটা গঠন, আমাদের গাঠনিক একক, আমাদের জীবদেহের কি গাঠনিক একক হলো কি কোষ। ঠিক সেম ভাবে একটা পদার্থের গাঠনিক একক হলো কি পরমাণু, পদার্থের গাঠনিক একক কি পরমাণু। সেই পরমাণু আবার কি গঠনেতে কি কি লাগে, সেই পরমাণুর ভিতরে আবার কি আছে দেখেন। পরমাণুর ভেতরে এই যে যে ভেতরে যে কণাটা, যে মানে জিনিসটা তাকে কি বলে নিউক্লিয়াস। দেখেন এটাকে কোষের প্রাণকেন্দ্রকে কি বলে নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াস, কারণ এটা কি মেইন পয়েন্ট, এটা কি কোষের প্রাণকেন্দ্র বা কোষের একবারে অভ্যন্তরে। ঠিক সেম ভাবে পরমাণুর ভিতরে যে একটা মানে এরকম ভেতরের যে একবারে যে কণাটা থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর এটা হলো কি কক্ষপথ, এই যে এটা কি কক্ষপথ। এখন কক্ষপথ, এখন এই নিউক্লিয়াস আবার কয়ভাবে দেখেন, এই কক্ষপথে কি ঘুরে, এই কক্ষপথে আসলে মূলত কি করে ইলেকট্রন, এটা কি ইলেকট্রন। আর এই যে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি, একটা থাকে প্রোটন আর একটা থাকে কি নিউট্রন। এটা কি প্রোটন আর একটা থাকে কি নিউট্রন। কারণ সামগ্রিকভাবে বোঝাই যাচ্ছে যে এই নিউট্রনের কি কোনো চার্জ নেই, তার মানে কি নিউট্রাল। আর এই প্রোটনের চার্জ কত পজিটিভ, আর নেগেটিভ ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। তাহলে কি চার্জ নেগেটিভ আর এটার চার্জ কি পজিটিভ। আর এটা কি এটার চার্জ হলো ইকুয়াল টু 0, তার মানে এটা কি নিউট্রাল। দেখেন আশা করি বুঝতে পারছেন যে এই যে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস আবার কি কি দ্বারা গঠিত, প্রোটন আর ইলেকট্রন দ্বারা গঠিত। এখন এটার কি এই ইলেকট্রনের একটা চার্জ আছে না, আছে কি চার্জ, ঋণাত্মক চার্জ। আবার এর ভিতরে যে পজিটিভ চার্জ আছে সেটা কি প্রোটন, এটার নাম কি প্রোটন। এই নিউক্লিয়াসকে এর নিউক্লিয়াস বা কি নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন নিউক্লিয়ন না, সরি ভুল বলছি। এটার নাম কি বলা হয় নিউক্লিয়াসই বলা হয়। যাক, এই নিউক্লিয়াস আবার কি কি দ্বারা গঠিত, প্রোটন আর নিউট্রন দ্বারা। প্রোটনের চার্জ হলো পজিটিভ, নিউট্রনের চার্জ কি 0। এখন বিষয় হলো যেহেতু ইলেকট্রন এইদিকে ঘুরতেছে, ঠিক আছে, ইলেকট্রনের একটা ভর আসে নিশ্চয়। এই ভর কত 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই প্রোটনের একটা ভর আছে, ভর কি ভর ইকুয়াল টু 1.63 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কত 1.63 ইন্টু 10⁻⁻, সরি 673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে নিউটনের চার্জ ভর কত, নিউটনের ভর ইকুয়াল টু কত
675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এখন ভাইয়া এই যে প্রোটনের কি একটা ভর পেলাম, প্রোটনের একটা চার্জ আছে না, চার্জের মানটা কত? চার্জের মান হইল চার্জ ইকুয়াল টু পজিটিভ চার্জ, তাহলে এটি কি পজিটিভ হবে, মাস্ট কি পজিটিভ হবে। তার মানে এই প্রোটনের যে ধর্মটাই কি পজিটিভ। আর এটা চার্জের মান কত? 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। কত? 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে ঠিক সেম ভাবে এইটার চার্জ কি হবে? এই যে ঋণাত্মক ঠিক আছে, কিন্তু চার্জের একটা মান আছে না, আছে। সেই চার্জের মান কত? 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তার মানে আমরা সামারি করি, যেমন ইলেকট্রনের একটা চার্জ কি, ইলেকট্রনের ধর্ম কি, মৌলিক ধর্ম। ইলেকট্রনের হলো কি ধর্ম, হলো কি ঋণাত্মক। সেই ঋণাত্মকের কি আছে, ঋণাত্মক চার্জ, সেই চার্জের মান কত? মাইনাস, সরি এর আগে একটা মাইনাস হবে, মাইনাস 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। ভর কত জানলাম? যে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। ঠিক সেম ভাবে ইলেকট্রন জানলাম, তাহলে প্রোটনের একটা ভর আছে, কত আমরা জানলাম? 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। ঠিক সেম ভাবে নিউট্রনের একটা ভর আছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এবং এটার চার্জ কি? আমরা জিরো। চার্জ মানে নিউট্রন মানে কি নিউট্রাল, নিউট্রাল মানে কি জিরো, চার্জ নিরপেক্ষ বা চার্জ ইকুয়াল টু জিরো। ঠিক সেম ভাবে এটার একটা চার্জ আছে, প্রোটন হোক, প্রোটন যেহেতু পজিটিভ, চার্জ কত? পজিটিভ, ঠিক আছে, কিন্তু এই চার্জের একটা মান আছে কত? প্লাস 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এটা একটা কি ঋণাত্মক চার্জ, কিন্তু এটার একটা মান আছে না, মান কত? ইকুয়াল টু কত? মাইনাস 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এখন দেখেন বইয়ের ভিতরে একটা লেখা আছে যে এই ইলেকট্রনের ভরের তুলনায় দেখেন এই যে ভরটা 1.673, এটা কত? 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এটা কি 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। প্রায় কাছাকাছি এই ভরটা আর এই ভরটা কাছাকাছি। এখন বলা আছে যে এই যে 9.11 10 টু দি পাওয়ার 20 মাইনাস 28 গ্রাম, এটার তুলনায় এটা অথবা কি এটা এবং কত এই যে মানে প্রোটন এবং নিউট্রন, এরা কি এটার তুলনায় এটা, এটার ভর আর এটার ভর কত গুণ ভারী? 1/1837 বা 1840, একবারে এরকম বলা, 1837। বইয়ের মধ্যে কত লেখা? 1840 গুণ ভারী। তার মানে এই ভরটা যে আছে এটার তুলনায় এই দুইটা ভরই কত? 1840 গুণ ভারী। তার মানে এই যে ভরটা আছে, এই ভরের সাথে 1840 গুণ করলে আমরা কি পাবো? এই মানটা পাবো 1.675 অথবা কি 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24টা পাবো। তার মানে এই ভরের চেয়ে, এই যে ইলেকট্রনের ভরের চেয়ে এই প্রোটন অথবা নিউট্রনের ভর কত গুণ ভারী? 1840 গুণ ভারী। এখন দেখেন একটা টেবিল আছে আপনাদের ইয়েতে। এখন আরেকটা বিষয় হলো আপেক্ষিক আধান, এই একটা বিষয় আছে টেবিলের। এই যে টেবিল যাবেন, তাহলে আমরা পরমাণুর ভেতরের কণা কি কি জানি? একটা হলো কি
একটা হলো ইলেকট্রন, একটা প্রোটন আর একটা কি নিউট্রন। এগুলা দ্বারা কি পরমাণু গঠিত। এখন আর একটা বিষয় আছে আপেক্ষিক আধান। কি আধান? আপেক্ষিক আপেক্ষিক আধান। এটা অনেকে বুঝেন না যে আপেক্ষিক আধান আসলে কি। এক কথায় প্রোটনের তুলনায় এক কথায় সংজ্ঞাটা হলো যে প্রোটনের সাপেক্ষে প্রোটনের চার্জ দ্বারা সকল চার্জকে ভাগ করলে যা ফল পাওয়া যায় সে সকল মূল কণিকার কি বলে? আপেক্ষিক আধান বলে। তার মানে প্রোটনের চার্জের সাপেক্ষে প্রোটনের চার্জ দ্বারা সকল কণার সকলকে সকল চার্জকে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে সেই মূল কণিকার আপেক্ষিক আপেক্ষিক আধান বলে। যেমন দেখেন, আমি বলছিলাম কি যে প্রোটনের চার্জ দ্বারা সকল মূল কণিকার মধ্যে কি কি আছে। এই যে আমরা দেখলাম মূল পরমাণুর যে ভেতরের কণা বা মূল কণিকা কি? ইলেকট্রন, তারপর কি প্রোটন এবং নিউট্রন। এই মূল কণিকাকে, এই তিনটাই তো মূল কণিকা। এখন এই মূল কণিকাগুলো কি প্রোটনের চার্জ দ্বারা সকল মূল কণিকার চার্জকে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে সেই মূল কণিকার কি আপেক্ষিক আদান বলে। যেমন আমি যদি এখন ইলেকট্রনের আপেক্ষিক আদান বের করি, ইলেকট্রনের আপেক্ষিক আদান, তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আদান যদি বের করার চেষ্টা করি, আমরা জানি কি আমরা এইটুক কি মুছাই দিতে পারি। এটুক কি বোঝা গেছে যে আমরা পরমাণু কি পদার্থ জানলাম। পদার্থ কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। অণু আবার কি দ্বারা গঠিত? পরমাণু দ্বারা গঠিত। এখন এই পরমাণুর ভেতরের যে সাংগঠনিক কণা বা মূল কণিকা আছে, সেই মূল কণিকা গুলো কি কি? একটা হলো ইলেকট্রন, আর একটা কি প্রোটন, আর একটা নিউট্রন। ইলেকট্রনের চার্জ কত? -1.60 × 10⁻⁻19, আর ভর কত? 9.11 × 10⁻28 গ্রাম। ঠিক সেম ভাবে প্রোটনের একটা ভর আছে কি? 1.67 × 10⁻24 গ্রাম। এবং সে একটা কি প্রোটন একটা ধনাত্মক চার্জ, কারণ প্রোটনের ধর্ম কি? পজিটিভ। তাহলে প্রোটন এই চার্জটা কি হবে? +1.60 × 10⁻19 কুলম্ব। নিউট্রন যেহেতু নিউট্রন মানে নিউট্রাল, তার মানে চার্জ কত? 0। কিন্তু এটার একটা ভর আছে, নিউট্রনের একটা ভর আছে। ভরের মান কত? 1.675 × 10⁻24 গ্রাম। এবং এই 9.11 × 10⁻28 গ্রাম মানে ইলেকট্রনের চার্জের তুলনায় প্রোটন এবং নিউট্রনের চার্জ কত? 1840 গুণ কি? 1840 গুণ ভারী। তাহলে এই এদের তুলনায়, তার মানে এই যে প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রন কত গুণ কম? 1/1840 গুণ কম ভারী। কি মানে এদের তুলনায় আবার 1/118 মানে 1840 গুণ কম ভারী। তার মানে 1/1840 লেখে যা ফল নামবে তা যদি এদের সাথে গুণ করা হয় তাহলে কি আবার 9.11 × 10⁻24 পাই। যেমন আমি যদি ক্যালকুলেটর একটু দেখি যে যদি 1/1840 লিখি,
তাহলে কত আসে? এটার সাথে কি করবো? অ্যান্সারের সাথে কি গুণ করবো? 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এটা পেলে আমরা দেখেন 9.110 ইন্টু 10 টু দি পাওয়ার -28 পাচ্ছি। যেমন দেখেন যে এই যে 1/1840, ওদের তুলনায় এটা কত গুণ কম? 1/1840 গুণ কম ভারী। তার মানে ওদের সাথে এই 1/1840 গুণ গুণ করলে কি হবে? এই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা। দেখেন এই জায়গায় ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে? এই যে 9.10, এখানে 9.10 ইন্টু 10 টু দি পাওয়ার 24, মানে 28 গ্রাম আর কি। দেখা যাচ্ছে তো নাকি দেখা যাচ্ছে না? জুমিনের কারণে আসলে দেখা যাচ্ছে। নাইন আপাতত 9 বোঝা যাচ্ছে, যে 9.1 এরকম হয় আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আপেক্ষিক আধান জানলাম এবং উদাহরণ সহ আপেক্ষিক ইলেকট্রনের আপেক্ষিক আধান নির্ণয় করব। দেখেন ইলেকট্রনের আধান বলছি, আপেক্ষিক আধান মানে কি? চার্জ। তার মানে একটু পুরাটুক কি বোঝা গেছে? তাহলে আমি মুছাই দিলাম। এখন বিষয় হলো ইলেকট্রনের আপেক্ষিক আধান। দেখেন আধান, আমরা যদি ইলেকট্রনের আপেক্ষিক আধান বের করি, তাহলে এই ক্ষেত্রে আমার কি বলছি যে কি দ্বারা ভাগ করব? প্রোটনের চার্জ দ্বারা ভাগ করব। তাহলে প্রোটনের চার্জ কত? 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ আমরা কি করব? তারা সকল মূল কণিকাকে ভাগ করলে, তার মানে আমরা এখন বের করতেছি কি? ইলেকট্রনের আপেক্ষিক আধান। তার মানে ইলেকট্রনের চার্জ কত? -1.60 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -19 কুলম্ব। তাহলে এখন এটা কাটা যায়, উপরেও থাকে 1, নিচেও থাকে কি 1, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি -1 এটাই নাম্বার, মানে অনুপাত গুলো যায়। তাহলে মানে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? -1। ঠিক সেম ভাবে আমরা যদি প্রোটনের আপেক্ষিক আধান বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? প্রোটনের চার্জ কত? 1 + 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর প্রোটনের চার্জ দ্বারা আবার কি প্রোটনের চার্জকে ভাগ করব, তাহলে কত হয়? 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তাহলে ভাগ করে কি হবে? 1 হবে বা +1 হবে, তাহলে +1। তাহলে প্রোটনের আপেক্ষিক আধান কত? +1। ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? -1। আর নিউটনের আপেক্ষিক আধান কত? কারণ কি নিউটনের আপেক্ষিক আধান যদি নির্ণয় করি, +1.60 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হলো কি? এটা দ্বারা ভাগ করে কি করবো? 0। এর আপেক্ষিক আধান কত? 0। 0 কে এত দ্বারা ভাগ করলে কি হবে? 0। এই কারণেই বইয়ের ভিতরে, বক্সের ভিতরে লেখা আছে কি? আপেক্ষিক আধান কত? ইলেকট্রনের ক্ষেত্রে -1, ইলেকট্রনের ক্ষেত্রে -1, তারপর প্রোটনের ক্ষেত্রে +1, আর হলো কি? আর নিউটনের ক্ষেত্রে 0। এখন দেখেন ঠিক সেম ভাবে যদি আমরা বলি আপেক্ষিক আধানের পরিবর্তে যদি আমরা ভর লিখি, আরেকটা টার্ম আছে আপেক্ষিক ভর। তাহলে আধানের ক্ষেত্রে আমরা কি উইথড্র করে কি লিখবো? ভর। আপেক্ষিক ভর, তার মানে প্রোটনের ভর দ্বারা, প্রোটনের সাপেক্ষে বা প্রোটনের ভর দ্বারা সকল মূল অনুপাতের ভরকে ভাগ করলে যে ফল পাওয়া যায়, সেই তাকে সেই মূল কণিকার আপেক্ষিক ভর বলে। তার মানে এখন ইলেকট্রনের আপেক্ষিক ভর কি হবে? আরেক আপেক্ষিক ভর কি হবে? প্রোটনের ভর দ্বারা ইলেকট্রনের ভরকে ভাগ করতে হবে। তো দেখেন এই পাশে আমরা জানি কি, তাহলে প্রোটনের ভর কত?
প্রোটনের ভর 1.6673 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 24 গ্রাম 24 গ্রাম। আর ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এটাকে ভাগ করলে আমরা জানি যে ইলেকট্রনের প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কত গুণ কম, প্রায় 1840 গুণ কম। 1840 গুণ কম। তাই যেহেতু 1840 গুণ কম, বা এটাকে যদি আমরা ভাগ করে দেখি ক্যালকুলেটরে, দেখবেন যে এটা প্রায় 0.0000 এরকম সামথিং নামবে, মানে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 28 গ্রাম। 28 গ্রামকে এটাকে ভাগ করব কি দিয়ে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 24 ভাগ করলে সরি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 এত, সরি ব্র্যাকেট, একটু ব্র্যাকেট দিতে হবে, 9.11 into 10 to the power minus 28 divided by 1.673 into 10 to the power কত minus 24 0.0 এটার মান কত নামে 0. সরি এটার নাম হলো গিয়ে, দেখেন এটার মানটা নামে কত 0.0004 এরকম একটা সামথিং মান নামে। এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি আমরা 0 ধরতে পারি, কারণ 0 পরে কয়টা শূন্য, 3টা শূন্য, তারপরে কি 5। বা যেহেতু আরেকটা ভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হলো কি এই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, এটা কত গুণ কম, এই প্রোটনের ভরের তুলনায় কত গুণ কম, 1840 গুণ কম। তার জন্য 1840 গুণ যেহেতু কম, তাই এই আপেক্ষিক ভরের মান কত ধরা হয়, শূন্য ধরা হয়। আর এটাকে ভাগ করলেও কি 0.0005 নামে, যার কারণে কি ইলেকট্রনের আপেক্ষিক ভর কত শূন্য ধরা হয়। এবং প্রোটনের আপেক্ষিক ভর তাহলে কি হবে, প্রোটনের আপেক্ষিক ভর কত হবে, দেখেন প্রোটনের আপেক্ষিক ভর মানে কি, প্রোটনের ভর দ্বারা প্রোটনকে ভাগ, তার মানে কি 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 24 গ্রাম। এখন আবার এই প্রোটনের ভর দ্বারা এই প্রোটনের ভরকে ভাগ করতে হবে, তাহলে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 24 গ্রাম। তাহলে এই গ্রাম গ্রাম সবকিছু কাটা যায়, থাকে কি 1। তার মানে প্রোটনের আপেক্ষিক ভর কত +1। ঠিক সেম ভাবে নিউট্রনের আপেক্ষিক ভর যদি বের করি, মানে 1 আর কি, প্রোটনের আপেক্ষিক ভর 1 নামলো। এখন দেখেন প্রোটনের আপেক্ষিক ভর আবার কত 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 24 গ্রাম। আর উপরে আমরা জানি কি নিউটনের ভরকে ভাগ করতে হবে, তাহলে 675 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 24 গ্রাম। এটা দ্বারা এটাকে ভাগ করলে মোস্ট প্রবাবলি 1ই নামবে। ঠিক এই কারণেই তোমার কি ইলেকট্রনের আপেক্ষিক ভর হলো 0, প্রোটনের আপেক্ষিক ভর হলো 1, নিউটনের আপেক্ষিক ভর 1। বিষয়টি বোঝা গেছে? এটা কি বইয়ের ভিতরে শুধুমাত্র কি বক্স আকারে, এরকম বক্স আকারে কি দেওয়া আছে, এরকম বক্স আকারে আমি একটু যদি দেখাইনি, যেরকম বক্স আকারে দেখেন এই পাশে লেখা ইলেকট্রন, দেখেন এইভাবে লেখা কি, এটা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই নিউট্রনের ইলেকট্রনের চার্জ কত আমরা জানলাম -1.60 10 টু দি পাওয়ার মাইনাস কত 19 কুলম্ব।
প্রোটনের চার্জ প্লাস 1.60 নিউটন, এটা জানি, আর নিউটনের চার্জ 0। তারপরে এবার ভরগুলো জানলাম। তারপরে এই যে দেখেন আপেক্ষিক ভর আধান দেওয়া আছে। এখন কেন আপেক্ষিক আধান, ইলেকট্রন আপেক্ষিক আধান -1, কেন +1, কেন 0? কারণ কি, এই প্রোটনের আপেক্ষিক আধান দ্বারা এই ইলেকট্রনের আধানকে ভাগ করলে পাওয়া যায় -1। প্রোটনের আপেক্ষিক আধান দ্বারা প্রোটনের আধানকে ভাগ করলে +1 পাওয়া যায়। আর নিউট্রনের চার্জ তো 0, তাহলে নিউট্রনের চার্জকে যদি আবার প্রোটনের চার্জ দ্বারা ভাগ করা হয়, তখন তাহলে তার আপেক্ষিক আধান কত? 0। ঠিক সেম ভাবে তখন আমরা দেখলাম। ঠিক সেম ভাবে আপেক্ষিক ভর, ঠিক সেম ভাবে প্রোটনের ভর দ্বারা ইলেকট্রনের কে ভাগ করলে কি হয়? ওই যে দেখেন প্রথমে 0.0005 নামে, তার মানে মান কত? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 0। ঠিক সেম ভাবে প্রোটনের ভর কত? প্রোটনের ভর দ্বারা প্রোটনের ভর ভাগ করলে 1 হয়। আর এর আপেক্ষিক ভর 1 হয় কেন? কারণ 1.675 × 10⁻24 দ্বারা 1.673 × 10⁻24 কে ভাগ 1.675 × 10⁻24 কে 1.673 × 10⁻24 দ্বারা ভাগ করলে ঠিক সেম ভাবে কত নামে? এই জায়গায় দেখেন কত নামে? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1ই ধরা হয়। এর কারণে কি, নিউটনের আপেক্ষিক আধান, এই আপেক্ষিক ভর কত? 1। এখন বিষয় হচ্ছে যে একটা জানার বিষয় যে এই যে আমরা জানার বিষয় হচ্ছে যে আমরা মাঝে মাঝে কেজিতে প্রকাশ করি। কি করি? কেজিতে প্রকাশ করি। যেমন আমরা ভর শিখলাম কি, এইটুকু আপাতত বুঝছেন তো, আপেক্ষিক ভর কি, আপেক্ষিক আধান কি, আপেক্ষিক ভর কি, এবং কোনটার আপেক্ষিক ভর কেন এইভাবে আসছে সেটা বুঝলেন। এখন আসেন একটা জিনিস একটু জানার জন্য বলে রাখি, সেটা হলো যে মাঝে মাঝে আমাদের এই গ্রামকে কেজি আকারে প্রকাশ করতে বলা হয় বা করা হয় আর কি, ম্যাথ সলিউশন করার জন্য। যেমন আমরা জানি কি, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর ইকুয়াল টু কত? আমি একটু সোজাভাবে লিখি। দেখেন ইলেকট্রনের ভর ইকুয়াল টু আমরা লিখি কত? 9.11 × 10⁻⁻ কত? -28 গ্রাম। এখন এই গ্রামকে আমরা যখন কেজিতে প্রকাশ করব, তখন আমরা কি করি? এই 9.11 × 10⁻⁻28 কে আমরা 1000 দ্বারা ভাগ করি না? এত কি গ্রাম, 1000 দ্বারা ভাগ করলে কি হয়? কেজি হয়। কারণ আমরা জানি কি 1 কেজি সমান কি 1000 গ্রাম। 1000 গ্রাম না? তাহলে আমরা যদি গ্রাম থেকে কেজিতে প্রকাশ করি, সুতরাং কি হবে? 1 গ্রাম সমান কি 1000 ডিভাইডেড বাই কি, সরি 1 গ্রাম কি, 1 গ্রাম সমান কি 1/1000, এত কেজি না? তাহলে 1 গ্রাম সমান যদি কি 1 ডিভাইডেড বাই এত কেজি হয়, তাহলে এত গ্রাম সমান কি এত দ্বারা গুণ করতে হবে না? 1/1000 এর সাথে কি এটা গুণ হবে না? তাহলে 1 এর সাথে এই গুণটা কি উপরে যায়, 9.1 × 10⁻28 টা উপরে যায়, তার কারণে এরকম হয়। এখন দেখেন 9.11 × 10⁻28 লেখা যায় কথা, এটা কি 1000 মানে কি 10 কিউব না? 10 কিউব যদি উপরে যায় তাহলে কি হয়? 10⁻³ কেজি হয়, তাই হয় না? এখন এই আমরা জানি কি বেস দুটা কি সেম হয় গুণের ক্ষেত্রে। আমরা সূচক অধ্যায়ে পড়বো যে বেস দুটা সেম হলে পাওয়ার কি যোগ হয়। তাহলে কি 9.11 × 10⁻28 -3 এরকম হবে না? তাহলে কি হবে? এত কেজি। সুতরাং কি হবে? 9.11 × 10⁻27 কেজি হবে। তো এই যে কেজি আকারে যখন প্রকাশ করব, তখন আমরা মনে রাখবো যে এই কেজি ক্ষেত্রে মান কত? আগে ছিল কত? -28 গ্রাম, -31 গ্রাম। আমি একটু দেখে নিই, লক্ষ্য করে নিই। তাহলে কত নামবে? -31 কেজি নামবে। এটা মনে রাখবেন যে কেজির ক্ষেত্রে এই জায়গায় কি হবে? আরো 3 যোগ হবে, তার মানে কি -31 হবে। ঠিক সেম ভাবে যদি আপনি বলেন যে প্রোটনের ক্ষেত্রে কি হবে? প্রোটনের ভর যদি আমরা কি বলি,
এই কত থাকে 1.673 ইন্টু 10⁻⁻⁻ কত 24 গ্রাম। তাহলে এটা কি হবে ওই 10 কেজিতে যদি বানাই তাহলে কি হবে এই 10 কিউব 10 মাইনাস কিউব কি হবে 10⁻⁻³ কি হবে গুণ গুণ মানে হবে না গুণ হবে না এরকম। তাহলে কি হবে 1.673 ইন্টু 10⁻⁻24 ইন্টু কি 10 ইনভার্স 3 এরকম কি হবে গুণ হবে তাহলে কি হবে কেজিতে প্রকাশ হবে। কারণ কি এই জায়গায় আমরা কি গ্রাম থেকে কেজিতে নিছি, এই জায়গায় কি গ্রাম থেকে কেজি নিলাম। তাহলে কি হবে 1 পয়েন্ট আমরা বেস দুটো সেম দেখতে পাই, তাহলে উপরে এই পাওয়ার দুটা কি যোগ হবে, তার মানে কি হবে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। তার মানে কেজিতে কত আসবে -27। আর আমরা জানি কি যে আমরা তাহলে নিউটনের ভর কত নামবে, ঠিক সেভাবে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজিতে আসবে আর কি। কথা বোঝা গেছে? তো মনে রাখবেন যে কেজিতে আসলে ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, আর প্রোটনের ভর 1.67 ইন্টু 673 ইন্টু 10⁻⁻27 কেজি, আর নিউটনের ক্ষেত্রে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। আচ্ছা, আশা করি পরমাণুর ভেতরের কণা এই টপিকসটা বুঝতে পারছেন। এখন আসেন আমরা এই পরমাণু কেমনে প্রকাশ করা হয় বা পরমাণুর আসলে চেনার মেইনলি যে বিষয়গুলো সেগুলো আমরা জানবো। বা পারমাণবিক সংখ্যা উপরে হেডিং দিবেন যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। তাহলে এইটুকু বুঝতে পারছেন, তাহলে এটা হলো লেকচার 4। তাহলে এইটুকু বোঝা গেলে আমরা এখন পরমাণুর প্রকাশ বা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কি ভর সংখ্যা। এখন দেখেন পারমাণবিক সংখ্যা কি, আমরা কি দেখলাম যে এটা একটা কি পরমাণু, এই পরমাণুর ভিতরে কি থাকে একটা নিউক্লিয়াস থাকে, আবার এটা কি কক্ষপথ, কক্ষপথে কি ঘুরে ইলেকট্রন ঘুরে। এই যে নিউক্লিয়াসটা আছে এটা কি বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন এন্ড কি থাকে নিউট্রন থাকে, আর বাইরের দিকে কি থাকে ইলেকট্রন। এখন এই যে প্রোটন এবং নিউট্রন থাকে, এই যে কি থাকতেছে এই পজিটিভের ভিতরে একটা থাকতেছে কি প্রোটন আর কি নিউট্রন। এই প্রোটনের নিউট্রনের কি যোগফলকে কি বলে, প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বলে এ দ্বারা প্রকাশ করা হয়, যাকে বলা হয় কি পারমাণবিক ভর সংখ্যা, যাকে বলা হয় কি পারমাণবিক ভর সংখ্যা, যাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, যার আরেক নাম কি নিউক্লিয়ন সংখ্যা। কথা বোঝা গেছে? তার মানে যদি আমরা এই জায়গা থেকে আবার আরেকটা বিষয় হলো যে ভর সংখ্যা হলো কি এই দুটার প্রোটন এবং নিউট্রনের যোগফল, কিন্তু এই শুধুমাত্র প্রোটন মানে পরমাণুর ভেতরে নিউক্লিয়াসে উপস্থিত কি প্রোটন সংখ্যাকে কি বলে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলে। প্রোটন সংখ্যাকে কি বলে বা পরমাণুতে উপস্থিত কি প্রোটন সংখ্যাকে কি পারমাণবিক সংখ্যা। একটা হলো পারমাণবিক ভর সংখ্যা, আরেকটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলে। পারমাণবিক ক্রমাঙ্ক বলে, যাকে কি দ্বারা প্রকাশ করে, যাকে জেড দ্বারা প্রকাশ করে, কি দ্বারা
এরকম জেড দ্বারা প্রকাশ করে। কথা কি বোঝা গেছে না কোনো ভেজাল আছে? তার মানে আমরা কি লিখতে পারি যে যেহেতু এটাকে প্রোটন সংখ্যা, এটা কি পারমাণবিক সংখ্যা বলা হয় এবং কি প্রোটন সংখ্যাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বলে, তাহলে পি ইকুয়াল টু জেড লিখতে পারি, ইকুয়াল টু জেড লিখতে পারি। কথা বোঝা গেছে? তার মানে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আর এই যে শুধুমাত্র প্রোটন সংখ্যা যে কয়টা থাকে সেটাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। এবং এই প্রোটন সংখ্যাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বলে, যাকে জেড দ্বারা প্রকাশ করে। তাহলে কি প্রোটন সমান পারমাণবিক সংখ্যা। বুঝতে পারছেন? এখন এই পরমাণুর একটা পরমাণুর যে আমরা পরমাণু কি এইভাবে কি সবসময় দেখাবো না, এখন এই পরমাণুর কি করি বা এই পরমাণুকে প্রকাশ করি না, পরমাণুর প্রকাশ সংক্ষিপ্ত ভাবে পরমাণু প্রকাশ করে কিভাবে, এরকম এক্স দ্বারা, এটা কি এক্স, এরকম একটা এক্স দ্বারা প্রকাশ করে। এখন এই এক্স এর উপরের অংশ হলো কি এ, তার মানে এই পাশে লেখা হয় বা এটাকে কি বলে, বা মৌলের প্রকাশ আর কি, বা একটা মৌলের প্রকাশ আর কি, মৌলের প্রকাশ বা একটা মৌলের প্রকাশ আর কি, কিভাবে লিখতে পারে, পরমাণুর প্রকাশ না, মৌলের প্রকাশ, মৌলের প্রকাশ। দেখেন এর উপরে থাকে প্রোটন সংখ্যা, সরি ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আর নিচে এটা থাকে কি জেড, মানে কি পারমাণবিক সংখ্যা, কেবল যে পারমাণবিক সংখ্যা আমরা শিখলাম। তারপরে এই এ থেকে জেড বিয়োগ করলে দেখেন, এখন দেখেন এই জায়গা থেকে অনেক কিছু কয়টা সূত্র, যেমন তিনটা সূত্র আমরা পাই। যেমন এ সমান কি, আমরা এ সমান পাইলাম কি, এ সমান প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। এখন বিষয় হচ্ছে যে এখন আমরা এই জায়গা থেকে যদি নিউট্রন সংখ্যা নির্ণয় করি, তাহলে কি হবে, এ মাইনাস পি হবে না? এখন এ মাইনাস পি যার যে কথা আমরা জানি কি, যেহেতু জেড সমান কি পি, তাহলে পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি জেড, তাহলে মানে এ মাইনাস জেড, তাহলে এন সমান এ মাইনাস জেড, এন সমান এ মাইনাস জেড। তাহলে এই জায়গায় যে এন হবে, এন সমান কি এ মাইনাস জেড, তার মানে এই এ থেকে জেড বিয়োগ করলে কি হবে, আমরা নিউটন সংখ্যা পাবো। কি পাবো? নিউটন সংখ্যা পাবো। আশা করি কথা বোঝা যাচ্ছে। এবং এই যে যে এই জায়গায় আছে, এই জায়গায় প্লাস মাইনাস এম, তার মানে এটা হলো কি, এটাকে বলে উপরে প্লাস মাইনাস এম, যাকে বলা হয় কি এটা কি মৌলের প্রকাশ বা মৌলের প্রতীক। কি এই এক্স কে কি বলে, মৌলের প্রতীক। এক্সটা হলো কি মৌলের প্রতীক, মৌলের প্রতীক। আর এই এম দ্বারা বোঝায় হলো কি আদান, সরি ত্যাগ বা গ্রহণকৃত ইলেকট্রন, কি ত্যাগ বা গ্রহণকৃত ইলেকট্রন, গ্রহণকৃত ইলেকট্রন। এখন এই জায়গা থেকে আমরা জানি এ সমান কি ভর সংখ্যা, এ সমান ভর সংখ্যা, যে সমান কি আমরা জানি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। কথা বোঝা যাচ্ছে? পারমাণবিক সংখ্যা। আর এই যে এন যে লিখছি, এন সমান কি নিউট্রন সংখ্যা, কি সংখ্যা, নিউট্রন সংখ্যা। তাহলে এরকম একটা উদাহরণ যদি আমি দেই, এরকম একটা প্রতীকের, তাহলে আমরা যদি এরকম একটা উদাহরণ বা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল যদি যেমন অক্সিজেন, অক্সিজেন আমরা জানি পারমাণবিক ভর কত, 16। অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং পারমাণবিক সংখ্যা কত, 8। তার মানে কি ওই যে পর্যায় সারণীতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তার মানে কত, পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা কত, 8। এখন বিষয় হলো যে এই তাহলে এটার কি, এটা হলো কি ভর সংখ্যা হলো কি 16, আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যা কত, পারমাণবিক সংখ্যা কি সেম কত, তাহলে কত, 8। তাহলে সুতরাং নিউট্রন সংখ্যা সমান কত, 16 মাইনাস 8 সমান কত হইলো, 8। কথা কি বোঝা গেছে? তার মানে সেটা কি, আবার আমরা জানি কি যে
আরেকটা বেসিক আমরা জানি যে পরমাণুতে প্রোটন সংখ্যা হলো কি নিউট্রন সংখ্যা। এটা একটা বেসিক আমরা জানি যে পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ঠিক ততটি কি থাকে প্রোটন থাকে। তার মানে পরমাণুতে যতটি ইলেকট্রন থাকবে ঠিক ততটি কি থাকবে প্রোটন থাকবে। এটা একটা কি আমরা জানি। তাহলে এই জায়গা থেকে প্রোটন সংখ্যা বা তাহলে প্রোটন সংখ্যা যদি এত হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 8, তার মানে ইলেকট্রন সংখ্যা কত? সংখ্যা 8। যেহেতু এই জায়গায় অক্সিজেন কোনো দান করে নাই, তার মানে তার উপরে কোনো প্লাস মাইনাস নাই, তার মানে এই জায়গায় তো আর লেখার দরকার নেই। কথা বোঝা গেছে? এখন যদি এই প্লাস মাইনাস কখন হয়? এই প্লাস মাইনাস এম কখন হয়? যখন এই জায়গা থেকে এই মৌলটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ মানে কি? দান করা। তার মানে সে রাজাই তো দান করে, তার মানে কি এটার উপরে কি থাকবে? প্লাস সাইন থাকবে। আর ঋণাত্মক যদি থাকে তখন তার মানে কি ইলেকট্রন গ্রহণ করা। আশা করি এইটুকু বুঝছেন। আশা করি কি বলছি যে এটা মানে একটা পরমাণুর ভিতরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে বা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রনের যে সংখ্যা আছে, প্রোটনের একটা সংখ্যা আছে, নিউট্রনের একটা সংখ্যা আছে। সেই সংখ্যার যোগফল কি? একটা যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেটা কি বলা হয়? পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখন যদি বলে কোনো কোশ্চেনে যে বলে নিউক্লিয়ন সংখ্যা, একটি পরমাণুর প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা হলো 8, তাহলে নিউক্লিয়ন সংখ্যা কত? 8 আর যোগ করলে কত হয়? 16। তার মানে অক্সিজেনের পরমাণুর কি নিউক্লিয়ন সংখ্যা কত? 16 বা পারমাণবিক ভর সংখ্যা কত? 16। এখন এই যে পরমাণুর ভিতরে যে প্রোটন সংখ্যাটা আছে, এই প্রোটন সংখ্যা কি? এই প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক কম্পাঙ্ক বলে, যাকে কি বলা হয়? জেড। তাহলে আমি কি পি ইকুয়াল টু জেড লিখতে পারি। আবার একটা জিনিস দেখেন যে পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ঠিক ততটি প্রোটন থাকে। তার মানে প্রোটন সংখ্যা যদি যতটি থাকবে, উল্টা হবে ঠিক এইভাবে বলা যায় প্রোটন সংখ্যা যতটি ইলেকট্রন ততটি। তার মানে এই জায়গায় যদি কি প্রোটন সংখ্যা যে কয়টা থাকবে ইলেকট্রনও সেই কয়টা থাকবে। এখন এই প্রোটন আর নিউট্রনের ভরই তো কত? এ। তাহলে এই নিউট্রন বের করার জন্য যদি আমরা এ থেকে পি বের করে বাদ দিয়ে দিই, এ থেকে পি যদি ওই পাশে নিয়ে যায় বাদ দিই, তাহলে এন সমান কি? এ মাইনাস পি। আর যেহেতু পি সমান জেড, তাহলে কি এন ইকুয়াল টু এ মাইনাস জেড। তাহলে এই কারণে এরকম ভাবে প্রতীক প্রকাশ করা, মৌলের প্রতীক বা মৌলের প্রকাশ করা হয়। এই উপরে থাকে কি? ভর সংখ্যা। এই পাশের নিচে থাকে কি? পারমাণবিক সংখ্যা। এ থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যাবে? নিউট্রন সংখ্যা। যেখানে এ সমান কি? ভর সংখ্যা, জেড সমান কি? পারমাণবিক সংখ্যা, এন সমান কি? নিউট্রন সংখ্যা। ঠিক সেভাবে এর একটা উদাহরণ দিলাম অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। প্রোটন বাদ দিয়ে দিলে 8টা প্রোটন বললে নিউট্রন থাকে কয়টা? 8টা। আমরা জানি কি প্রোটন সংখ্যা, কোন মৌলের প্রোটন সংখ্যা যতটি থাকে ইলেকট্রন ততটি থাকে। তাহলে এই মৌলের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কতটি? 8টি। এখন বিষয় হচ্ছে যে প্লাস মাইনাসের বিষয়টা, এটা হলো কি ত্যাগ বা গ্রহণকৃত ইলেকট্রন। এখনকার মানে নেক্সট বেসিকে যাই আমরা। এখন কোন মৌল যদি ইলেকট্রন দান করে বা গ্রহণ করে, তখন সে কিসে পরিণত হয়? আয়নে পরিণত হয়। কিসে? আয়নে। আমরা জানি যে কোনো মৌল যদি ইলেকট্রন দান করে, তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হয় বা ক্যাটায়নে পরিণত হয়। যেমন মনে করেন যে এক্স একটা মৌল, এই মৌল কি করছে? এ থেকে সে এক্স একটা মৌল, সেই মৌল থেকে সে কি করছে? একটা ইলেকট্রন দিয়ে দিছে। তার মানে এই এক্স এর উপরে কি হবে? একটা প্লাস সাইন আসবে। তার মানে কি একটা ইলেকট্রন দিয়ে দেওয়া মানে সে হলো কি রাজা। রাজা কি করে? দান করে কি এই যে প্লাস মুকুট, এটা কি মুকুট পড়ছে? কি করছে? মুকুট পড়ছে। সে যে আসলে রাজা, তার কি একটা মুকুট আছে। রাজার মাথায় কি থাকে? মুকুট থাকে না? এই মুকুট পরে কি করছে? একটা ইলেকট্রন দান করে সে কি করছে? মুকুট পড়ছে, পজিটিভ মুকুট পড়ছে। তার মানে এই যে পুরোটা, এটা কি কিসে পরিণত হলো? ক্যাটায়নে পরিণত হলো। কি? ক্যাটায়নে পরিণত হয়েছে। কারণ কি? ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হলো ধনাত্মক আয়ন। কি আয়ন? ধনাত্মক আয়ন। আবার আরেকটা মৌল যদি ধরি আমরা, ওয়াই একটা মৌল, সে কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা কি হয়েছে? এই ওয়াই এর উপরে কি বানাইছে? মাইনাস সাইন বানাইছে। তার মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন তার এই সাইন দ্বারা আমরা কি বোঝাবো? যে এটা ঠিক কি? অ্যানায়নে পরিণত হয়েছে। অ্যানায়নে পরিণত হয়েছে। তার মানে অ্যানায়ন মানে কি? ঋণাত্মক আয়ন। ঋণাত্মক
এখন বিষয় হলো যে এই যে ক্যাটায়নের ক্ষেত্রে এখন দেখেন এই আয়নের ক্ষেত্রে একবার কি হতে পারে, ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। এখন আয়নের ক্ষেত্রে ইলেকট্রন নির্ণয়ের সূত্র, আয়নের ক্ষেত্রে এই যে আমরা বলছিলাম যে যতটি প্রোটন থাকে, আমরা একটা জানি সাধারণ অবস্থায় পরমাণুতে কি যতটি প্রোটন থাকে ততটি কি থাকে, ইলেকট্রন থাকে, এটা আমরা জানি। কিন্তু আয়নের ক্ষেত্রে কি তাই হয়? তাই হবে না। কারণ কি আয়নের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন দান করলে প্রোটন কিন্তু পরিবর্তন হয় না, প্রোটন যা আছে তাই থাকে। তার মানে কি প্রোটন আর ইলেকট্রন সমান হয় না। আমি বলতে চাচ্ছি যে এটার একটা কেন্দ্র, এখানে যতটি প্রোটন থাকে বাইরের কক্ষপথে ততটি ইলেকট্রন থাকে। এখন আমার বিষয় হলো কি, যতটি ইলেকট্রন থাকে তার মধ্যে একটা ইলেকট্রন আমি কি করলাম, ত্যাগ করলাম। এখন এই প্রোটন তো পরিবর্তন হওয়ার মানে কথা না। তার মানে ইলেকট্রন কি আমার একটা শর্ট পড়লো না? তার বাইরের কক্ষপথে এই পাশে ধরেন প্রোটন আছে কয়টা, 8টা প্রোটন। এই পাশেও কি 8টা ইলেকট্রন আছে, তাহলে মানে একটা বাদ দিয়ে দিলাম, থাকলো কয়টা, 7টা ইলেকট্রন। তার মানে কি প্রোটন আর ইলেকট্রনের তারতম্য হয়েছে না? তার মানে এটা যদি এক্স একটা মূল্য হয়, তাহলে কি এক্স কি প্লাস হবে না, ক্যাটায়নে পরিণত হবে না? তার মানে এই যে আয়ন, এটা একটা আয়ন হইলো না? এই আয়নে কি প্রোটন আর ইলেকট্রন কি সমান? সমান নয়। কারণ কি এখানে প্রোটন আছে 8টা, ইলেকট্রন আছে কয়টা, 7টা। বিষয়টা বুঝাইতে পেরেছি? তার মানে প্রোটন আর ইলেকট্রন কখনোই সমান থাকবে না। এখন আসুন, প্রোটন আর ইলেকট্রন সমান না থাকলে আমার ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব? এই যে 7টা হইলো, তার মানে আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হইলো জেড মাইনাস জেড। আমরা জেড জানি কি পারমাণবিক সংখ্যা, জেড মাইনাস প্লাস মাইনাস এম। এই যে তার মানে কি প্লাস মাইনাস এম, তার মানে যদি ইলেকট্রন দান করে তাহলে কি পজিটিভ, আর যদি গ্রহণ করে সেটা কি নেগেটিভ। দেখেন এটা কি ইলেকট্রন সংখ্যা, এম মানে কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এখন দেখেন যদি দান করে, মানে একটা ইলেকট্রন দান করে, তাহলে কি পজিটিভ 1। আর যদি গ্রহণ করে, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি -1। যদি দুইটা ইলেকট্রন দান করে, তার মানে কি পজিটিভ 2। আর যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি তাহলে হলো কি নেগেটিভ 2। কথা বোঝা গেছে? এরকম একটা এক্সাম্পল যদি দেই, তাহলে উদাহরণটা আপনারা ভালো করে বুঝতে পারেন। যেমন আপনি ধরেন, আমরা ধরেন সিম্পল এক্সাম্পল, মানে ক্যাটায়ন অ্যানায়ন বুঝছেন, তো সিম্পল একটা উদাহরণ আমি দিই। যেমন মনে করেন যে ফেরাস ফেরিক 2+, 3+, সরি, এমনি সাধারণ অবস্থায় ফেরাসের কত থাকে, পারমাণবিক সংখ্যা 26। তাহলে পারমাণবিক সংখ্যা, এটা কি পারমাণবিক সংখ্যা না? এটা কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, সমান কত, 26। তাহলে প্রোটন সংখ্যাই তো আবার কি ইলেকট্রন সংখ্যা, তাহলে পি সমান কি আবার ই না, পি সমান আবার ই। তাহলে কি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত, 26। তাহলে এই জায়গায় ইলেকট্রন সমান কত, ইলেকট্রন সংখ্যা সমান কত, 26। এখন বিষয় হলো যে এই ফ্লোরিন থেকে আমরা কি করলাম, 3টে ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, 3টে ইলেকট্রন দিয়ে দিলাম, কাউরে দিয়ে দিছি। তাহলে কি হয়েছে, ফেরাসটা 3টে ইলেকট্রন কি প্লাস, প্লাস দ্বারা বোঝাচ্ছে কি সে রাজা, আর 3টে ইলেকট্রন দান করছে, তার মানে 3+। এখন এটার কি পারমাণবিক সংখ্যা চেঞ্জ হবে? হবে না জীবনও, কারণ এর কি পারমাণবিক সংখ্যা 26 থাকবে। কিন্তু এটার দেখেন ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে ইলেকট্রন সংখ্যা Fe3+ এর ইলেকট্রন সংখ্যা কত হবে, এর ইলেকট্রন সংখ্যা, দেখেন এর ইলেকট্রন সংখ্যা কি, আমরা যদি মুখে হিসাব করি তাও পারবো। দেখেন 26টা ছিল কি প্রোটন সংখ্যা, তাহলে ইলেকট্রন কত, 26টা। তাহলে 26 টনে 3 বাদ দিলে কত হয়, 23 হয় না? তাহলে সেটাই তো নির্ণয় করছে। দেখেন এই জায়গায় প্রোটন সংখ্যা, এটা সমান কি জেড না? আমি নিয়মের মধ্যে বলছি কি জেড মাইনাস, দেখেন জেড মাইনাস, আর কি করছে প্লাস মাইনাস এম। যদি ইলেকট্রন দান করে তাহলে কি পজিটিভ, তাহলে ইলেকট্রন যেহেতু কি করছে, দান করছে, তার মানে কি হবে, +3 হবে। কয়টা ইলেকট্রন দান করছে, 3টা। ব্র্যাকেট দেন, তাহলে কি জেড সমান কত, এখানে জেড সমান কত আছে, 26।
তারপরে প্লাসে মাইনাসে মাইনাস কত 3, তার মানে সুতরাং ইলেকট্রন সংখ্যা কত 23। কথা কি বোঝা গেছে? বা আপনি কি মাথায় ব্রেন খাটায় এইভাবে বলতে পারবেন যে কি হয়েছে, জেড থেকে মাইনাস মানে 3টা ইলেকট্রন বিয়োগ করে দিছে। এখন দেখেন যদি আরেকটা উদাহরণ দেই, যেমন অক্সিজেন 2 মাইনাস, এটা কি ক্যাটায়নের ক্ষেত্রে দিলাম। ক্যাটায়ন বা একটা অ্যানায়ন যদি থাকে, অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, এটা কি অক্সিজেনের 2 মাইনাস আছে, তার মানে ইলেকট্রন 2টা ইলেকট্রন নিচে। তাহলে আমরা জানি কি এটার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, আর তাহলে জেড সমান কত 8। তাহলে জেড সমান, এবং আমরা প্রোটনের ভর কত জানি, প্রোটনের ভর জানি কত 16, প্রোটনের ভর কত জানি 16। এখন বলা হয়েছে যে এই অক্সিজেনের এই আয়নের, এই অক্সিজেন 2 মাইনাস আয়নের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এটার ইলেকট্রন সংখ্যা আমরা কি নির্ণয় করবো, সূত্রটা কি, জেড মাইনাস, জেড মাইনাস দেখেন জেড মাইনাস প্লাস মাইনাস এম, এটা হলো সূত্র। এখন বিষয় হলো জেড কত, জেড কত 8, 8টা ইলেকট্রন, সরি 8টা প্রোটন আছে, যেহেতু ইলেকট্রন কি হয়েছে আরো 2টা নিচে, তার মানে কি ইলেকট্রন কয়টা হবো 10টা। কিন্তু দেখেন আমরা ম্যাথের মাধ্যমে করি, যেমন মাইনাস ইলেকট্রন কয়টা নিচে, দেখেন এই যে এম দ্বারা কি ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন, তার মানে কি 2টা ইলেকট্রন নিচে, তার মানে কি নেগেটিভ 2 ব্র্যাকেট দিয়ে এই পাশে, তার মানে কি 8, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস আর কি 2, তাহলে সমান কত ইলেকট্রন সংখ্যা 10। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি করতে পারবো, এইভাবেও করতে পারি, মনে মনে চিন্তা করে যে 8টা ইলেকট্রন আছে, তাহলে কি করছে আরো -2, তার মানে 2টা ইলেকট্রন আরো নিচে, তার মানে কি টোটাল 10। তার মানে এই যে ইলেকট্রন সংখ্যা 10, এটার ইলেকট্রন সংখ্যা কত 23, তার মানে 26টা ছিল, 26টা জন্য কি করছে 3টা বিয়োগ করে দিছে, বা বেড়েছে কত 23। এইভাবে কি আয়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। আর এইগুলো আসবে কি, এগুলো এমসিকিউ আসবে, কি আসবে এই বিশেষ করে এই জায়গা থেকে কি আসবে এমসিকিউ, এমসিকিউ এই অধ্যায়ের এমসিকিউ, এই অধ্যায় থেকে এই টাইপের এমসিকিউ গুলা কি মাস্ট আসবে। বলবে যে এই আয়নের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, বা নিচের কোনটি ক খ গ দেওয়া থাকবে, গ ঘ দেওয়া থাকবে, সে জায়গা থেকে কি করতে পারবেন, নির্ণয় করতে পারবেন। তাহলে আমরা পারমাণবিক ভর সংখ্যা, যে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলে, বা কোনো কোনো সময় ক নাম্বারে বলা হইতে পারে যে নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। আমরা জানি কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে নিউক্লিয়ন সংখ্যা বলে। ঠিক আছে, এখন আরেকটা এমসিকিউ সবসময় আসে, সেটা হলো নিউট্রনবিহীন পরমাণু কাকে বলা হয়, বা নিউট্রনবিহীন পরমাণু কোনটি। ধরেন এইভাবে দিল যে নিউট্রনবিহীন পরমাণু কোনটি, বা এই যেরকম 1 1, দেখেন এই জায়গায় কি হাইড্রোজেন পরমাণুতে কিন্তু নিউট্রন নেই, কারণ ভর সংখ্যা এত, প্রোটন সংখ্যা এত, তার মানে নিউট্রন থেকে নিউট্রন সংখ্যা সমান কি এ মাইনাস জেড। তাহলে এ কত, এ কত 1, জেড সমান কি 1, তাহলে এটা বিয়োগ করলে 1 মাইনাস 1 বিয়োগ করলে কত হয় 0। তাহলে নিউট্রনবিহীন মৌল কোনটা, হাইড্রোজেন 1 1 না, বা প্রোটিয়াম না, এটাকে আরেকটা নাম আছে প্রোটিয়াম, প্রোটিয়াম আরেকটা আছে হাইড্রোজেনের, যদি এটা 2 হয় নিচে 1 হয় তাহলে কি সেটাকে বলে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। এটা কি হাইড্রোজেনের তেজস্ক্রিয় মৌল, বা হাইড্রোজেনের আইসোটোপ আর কি। 3টা 1 থাকলে সেটা হলে কি হয় প্রোটন, মানে পরমাণু, সরি সেটাকে বলে হলো কি আইসোটোপ। তার মানে এই যে 1 1 1, তার মানে কি প্রোটন সংখ্যা সেম সেম, একই মৌলের এক বা একাধিক কি, একই মৌলের এক বা একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা সেম থাকে, তাকে কি বলে আইসোটোপ বলে। তাহলে ডিউটেরিয়াম আরেকটা নাম কি ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এই 3টার ভিতরে ট্রিটিয়াম। এখন এই যে যে প্রোটিয়াম, সেটা কি নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস, সরি নিউক্লিয়াস বলে, সেটা কি নিউট্রন বিহীন, নিউট্রন ইকুয়াল টু কি নিউট্রন বিহীন, কারণ কি এটা নিউট্রন ইকুয়াল টু 0। কথা বোঝা গেছে? এটা এমসিকিউ আসতে পারে, আশা করি পারবেন। এখন আসে যে কিছুক্ষণ আগে বললাম যে
আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই বিষয়গুলা কি? এখন দেখেন আইসোটোপ, এটা হলো আইসোটোপ, আইসোটোন, এই মনে হয় এটা কোন অধ্যায়, এই অধ্যায়ের এই অধ্যায় আলোচনা আছে। দেখেন এই জায়গায় আমরা শিখে ফেলি। বিষয় হলো যে আইসোটোপ কি। দেখেন এখন আপাতত এটা বুঝছেন যে এটা আসলে কি, এমসিকিউ টাইপের এইটুক পড়াশোনা। এমসিকিউ এই জায়গা থেকে আসবে আর কি। এখন এরপরে আসেন আমরা আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার, আইসো ইলেকট্রন, এগুলো সম্পর্কে জানবো। দেখেন দেখেন এই পাশে হলো শব্দ আর এই পাশে লেখেন অর্থ। তার মানে এই যে আইসো, আইসো, আইসো মানে হলো একই, একই। টোপ মানে ও, দেখেন আইসো টোপ, আইসো টোপ, টোপ উচ্চারণ করতে গেলে লাস্টে প থাকে, তার মানে একই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তার মানে একই প্রোটন সংখ্যা, কি একই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তারপরে কি বার, আইসো বার, আইসো মানে একই, বার মানে কি ভর সংখ্যা, ভর সংখ্যা। আরেকটা আছে আইসোটোন, আইসোটোন মানে হলো আপনার নিউট্রন সংখ্যা। বার, বারের মানে ভর, আর টোন এন আছে, তার মানে কি নিউট্রন সংখ্যা। কথা বুঝতে পারছেন? এখন যদি আমরা আইসোটোপ যদি বলি, আইসোটোপ, তাহলে এর উচ্চারণটা আইসোটোপ, তার মানে কি? আরেকটা আছে ইলেকট্রন, ইলেকট্রন তার মানে কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সেখান, তার মানে কি আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হলো কি একই প্রোটন সংখ্যা, কি একই প্রোটন, প্রোটন সংখ্যা। তাহলে আইসো বার মানে কি? আইসো বার মানে একই ভর সংখ্যা। যদি বলি আইসোটোন, তাকে কি বলে? আইসোটোন মানে কি একই নিউট্রন, নিউট্রন সংখ্যা। যদি আইসো ইলেকট্রন, ইলেকট্রন, তাহলে সেটা কি আইসো মানে একই, তাহলে কি ইলেকট্রন সংখ্যা। এখন বিষয় হলো শুধুমাত্র এই এক নম্বরটার ক্ষেত্রে বা আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু। তার মানে এই যে যে আইসোটোপটা, এটা কি একই মৌল, একই মৌল। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন হলে একই মৌল, মানে সবগুলা কি হাইড্রোজেন হবে। আর এই বাকিগুলা কি ভিন্ন মৌলের একাধিক মৌলের, কি ভিন্ন মৌলের একাধিক পরমাণুর, ভিন্ন মৌলের ডিটেলস আমরা যাব, শুধু এইটুকু মনে রাখেন যে ভিন্ন মৌলের একাধিক পরমাণুর, মৌলের একাধিক পরমাণুর ক্ষেত্রে এটা কি একই মৌলের একাধিক পরমাণুর ক্ষেত্রে। আমার ফোনের চার্জ কতটুকু সেটা একটু লক্ষ্য রাখতে হবে। দেখেন আমার লেকচারটা আজকে এই পর্যন্তই, বা আরেকটু হয়তোবা বিস্তারিত পরে আজকের লেকচারটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। দেখেন এখন আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার আমরা বিস্তারিত জানবো। তো এখন আসেন আইসোটোপ, আমরা জানলাম কি আইসোটোপ কি একই, প্রোটন কি একই, আইসো মানে কি একই, আর টোপ মানে কি পারমাণবিক সংখ্যা, তার মানে কি এটা একই কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, একই প্রোটন সংখ্যা। আর বার মানে কি আইসো বার, তার মানে কি একই, আইসো মানে কি একই, আর শেষে কি আছে বার, তার মানে আইসো বার, তার মানে কি একই ভর সংখ্যা। আবার আইসোটোন, আইসোটোন, আইসো মানে আমরা জানলাম কি একই, আর টোন, টোন শেষে কি এন আছে না, তার মানে কি নিউট্রন সংখ্যা, তার মানে আইসোটোন মানে কি আইসো মানে একই নিউট্রন সংখ্যা। আর আইসো ইলেকট্রন, তার মানে কি আইসো মানে একই,
আর ইলেকট্রন মানে ইলেকট্রন, তার মানে আইসো ইলেকট্রন মানে কি একই ইলেকট্রন সংখ্যা। এখন এই যে একই প্রোটন সংখ্যা সেটা কি একই মৌলের, তার মানে কি আমার যদি হাইড্রোজেন হয় সবগুলা মৌল পরমাণু কি হবে হাইড্রোজেন, এই যে 1 1 কিছুক্ষণ আগে লিখলাম 2 1 হাইড্রোজেন 3 1, এরকম কি সবগুলা পরমাণু কি হবে আইসোটোপের ক্ষেত্রে একই মৌল হবে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। কিন্তু এই বার টোন ইলেকট্রন এগুলোর ক্ষেত্রে কি ভিন্ন মৌল, যদি একটা অক্সিজেন হয় আর একটা কি নাইট্রোজেন, বুঝছেন? এটাই আর কি। তো এই যে অক্সিজেন এবং নাইট্রোজেন এদের যদি ভর সংখ্যা সেম হয়, তার মানে এদের যদি ভর সংখ্যা সেম হয় তাহলে কি আইসো বার হবে। যদি কি হয়, যদি নিউট্রন সংখ্যা সেম হয়, যদি নিউট্রন সংখ্যা এদের নিউট্রন সংখ্যা 8 হয় এদের নিউট্রন সংখ্যা 8 হয়, তখন তাহলে সেটা কি এই দুটো কি আইসোটোন। কারণ কি এই দেখেন এই জায়গায় কি অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটো কি আলাদা আলাদা মৌল, তার মানে এই আইসো বার আইসোটোন আইসো ইলেকট্রন এগুলোর ক্ষেত্রে কি হবে এই মৌলগুলা কি হবে ভিন্ন হবে আর কি। এটাই বোঝানোর চেষ্টা করছি। এখন আসেন বিস্তারিত যাই, এখন আগে আসেন আইসোটোনের আইসোটোপের বিস্তারিত যাই। তাহলে আইসোটোপ, এখন আইসোটোপের ক্ষেত্রে এক নম্বর হলো কি একই মৌলের একাধিক পরমাণু, কি একই মৌলের একাধিক পরমাণু, কি একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু এবং কি এটার কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই। আর ভিন্ন কোনগুলা, তাহলে ভিন্ন হলো কি ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। তার মানে এই তিনটে পয়েন্ট যেটা যেই পরমাণুর ভিতরে থাকবে সেটা কি আইসোটোপ। যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম হাইড্রোজেন 1 1, এটা মৌলের প্রকাশ করছি 1 2 1, হাইড্রোজেন 3 1। এখন দেখেন এটার কি একই মৌলের না, হাইড্রোজেন 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 একই মৌলের একাধিক পরমাণু, এই যে একাধিক একাধিক যার কি প্রোটন সংখ্যা একই। দেখেন প্রোটন সংখ্যা একই না, একটা দিন খেয়াল করেন প্রোটন সংখ্যা কিন্তু একই। এটা কি প্রোটন সংখ্যা না, এটা প্রোটন সংখ্যা না, এটা প্রোটন সংখ্যা না, তার মানে কি তিনটা প্রোটন সংখ্যায় 1 1 এবং ভর সংখ্যা ভিন্ন। দেখেন এটা কি ভর না, এটা কি এ সমান এটা ভর, এটা কি জেড সমান কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1 1 1। তাহলে নিউট্রন সংখ্যা কি এই 1 থেকে 1 বিয়োগ করলে এই জায়গায় নিউট্রন কত 0, এই জায়গায় নিউট্রন 2 থেকে 1 বিয়োগ করলে বা এ থেকে পি বিয়োগ করলে বা জেড বিয়োগ করলে আমরা জানি নিউট্রন সমান কি নিউট্রন সমান এ মাইনাস জেড। তাহলে এই এ থেকে জেড বিয়োগ করলে কত 0, এই 2 1 থেকে 1 বিয়োগ করলে নিউট্রন সংখ্যা কত 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তার মানে দেখেন আমরা সংখ্যা মিলছে যে এ ভর সংখ্যা 1 2 3, তার মানে এটা মিলে না। আবার 0 1 2 তাও মিলে না। তার মানে কি শুধুমাত্র মিলছে কোনটা এই প্রোটন সংখ্যাটা মিলছে এবং কি একই মৌলের একাধিক পরমাণু। ঠিক সেম ভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি কার্বন 12 13 14। যেমন কার্বন 12, কার্বন কত 13, কার্বন 14। আমরা জানি সবটিরই কি পারমাণবিক সংখ্যা কত 6। তাহলে এটা হলো ভর সংখ্যা আর এটা কি নিউট্রন জেড বা পারমাণবিক সংখ্যা। আর নিউট্রন সংখ্যা কত, এটা হলো কত 6, এটার কত হবে 7, এটার 8। দেখেন এগুলো ভর সংখ্যা কত 12 13 14 মিলে না, 6 7 8, তার মানে মিলে না। তার মানে ভর আর নাইট্রোজেন মিলে না, শুধুমাত্র মিলে কোনটা কার্বনের কত 6 6 6, তার মানে কি প্রোটন সংখ্যাটা শুধুমাত্র মিলে। আর কি দেখেন কার্বন কার্বন কার্বন, তার মানে কি একই মৌলের একাধিক পরমাণু। বোঝা গেছে? তারপর যদি ধরেন অক্সিজেনের ক্ষেত্রে আরেকটা আইসোটোপ কয়টা, যেমন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। আর আমরা জানি কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8। তাহলে 8 বাদ দিলে এটা 8, এটা কত 9, এটা 10। তার মানে এটা সমান কি নিউট্রন সংখ্যা আর এটা কি ভর সংখ্যা। আর জেড সমান কি এটা পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা 8 8 8, তাহলে 8 8 একই মৌলের না, অক্সিজেন একই মৌলের, কি প্রোটন সংখ্যাগুলা কি সেম এবং ভর সংখ্যা ভিন্ন। যেমন এটা 16, এটা 17, এটা 18 এবং নিউট্রন সংখ্যা ভিন্ন 8 9 10। দেখেন একই মৌলের প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যাগুলা কি ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন। আবার কি একই মৌলের একাধিক পরমাণু, অক্সিজেন 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 একই মৌলের একাধিক পরমাণুর কি, তার মানে এইগুলা কি ভিন্ন, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন এবং কি প্রোটন সংখ্যা একই। কথা বুঝছে? তাহলে কি এই আইসোটোপ। কথা বোঝা গেছে? এইটুকুই মনে রাখেন। আরেকটা আছে নাইট্রোজেন, এটা লিখতে পারেন নাইট্রোজেন কত 13 14 15 কত, সরি 14 15 16,
14 15, নাইট্রোজেনের 14 15 16, 14 15 না, 13 14 15, 13 14 আর একটা কি 15। তাহলে আমরা জানি নাইট্রোজেনের কত 7 7 7। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 7 বিয়োগ করলে 7 7 7 দুগুণে 14। তার মানে 13 থেকে 7 বিয়োগ করলে হয় 7 3 3 6। তার মানে এটার নিউট্রন সংখ্যা, এটা হলো ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত? 6 7 8। তার মানে 13 14 15 সেটা হলো ভর, মিলে না। নিউট্রন কত? 6 7 8। 13 14 15 সেটা কি ভর সংখ্যা, মিলে না। নিউট্রন সংখ্যা 6 7 8, তাও মিলে না। শুধু মিলে কোনটা? এই একাধিক মৌলের পরমাণুর কোনটা মিলে? প্রোটন সংখ্যাগুলো মিলে। যার কারণে সেটা কি আইসোটোপ, একে অপরের আইসোটোপ। এগুলা কি একে অপরের আইসোটোপ। যদি আমি বলি ভর সংখ্যা, যদি আমি বলি আইসোটোন, এখন দেখেন এইটুক কি পড়লাম? আইসোটোপ পড়লাম। এখন যদি বলি আইসোটোন, আইসোটোন তার মানে আইসোটোনের ক্ষেত্রে কি হবে? আইসোটোনের ক্ষেত্রে এক নম্বর হলো কি ভিন্ন মৌল হতে হবে, ভিন্ন মৌলের একাধিক পরমাণু, ভিন্ন মৌলের একাধিক পরমাণু, একাধিক পরমাণু। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হবে কি যে নিউট্রন সংখ্যা সেম, নিউট্রন সেম। আর তাহলে নিউট্রন বাদে থাকে কি? প্রোটন আর ইলেকট্রন, সরি ভর সংখ্যা আর কি 3 নম্বর পয়েন্ট থাকে ভর সংখ্যা কি এ এন্ড কি পি আলাদা, আলাদা নাকি বা ভিন্ন, এ এন্ড পি ভিন্ন। এরকম কি আছে? এরকম একটা উদাহরণ যদি দেই, এরকম উদাহরণের মধ্যে আছে কি কার্বন কত, কার্বনের কত ভর কত 13, আর হইলো কি কার্বন, আর হইলো কি নাইট্রোজেন, নাইট্রোজেনের 14। যেমন এই যে এই জায়গায় দেখেন কার্বনের কত 13, টোন মানে নিউট্রন সংখ্যা। তার মানে এই যে দেখেন নিউট্রন সংখ্যা, দেখেন এই যে আপনি দেখেন এই জায়গায় কোনটার কোনটার হইতে পারে আর কি। আমি একটু অন্য ভিন্ন কালার দিয়ে দেখাই। দেখেন এই জায়গায় নিউট্রন সংখ্যা কত 7। ঠিক সেম ভাবে আপনি এই যে এই জায়গায় কার্বন 13 6 13, তাহলে কত 6। আর এই যে একটা 7 আছে, তাহলে এই 7 আর এই 7 এটা কি একে অপরের কি আইসোটোন। কেন? কারণ কি এই যে নিউট্রন সংখ্যা সেম। তাহলে নিউট্রন সংখ্যা সেম হইলে কোনটা কোনটা 13 আর 6, এই যে 13 6। আর নাইট্রোজেন কত 14 7, 14 7। এই জায়গায় দেখেন এটা হলো কি ভর সংখ্যা আর কি প্রোটন সংখ্যা ভিন্ন। এই যে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা ভিন্ন, আর কি ভিন্ন মৌল না। কার্বন আর নাইট্রোজেন কি ভিন্ন মৌল না, কিন্তু এদের কি নিউট্রন সংখ্যা সেম। কত? 13 থেকে 6 বাদ দিলে 6 দুগুণে 12 1 7, 14 থেকে 7 বিয়োগ করলে 7। তার মানে কি এদের কি নিউট্রন সংখ্যা সেম। ঠিক সেম ভাবে এদিকে লক্ষ্য করেন তো কোনটার কি আছে। এই দেখেন কার্বন 14, কার্বন 14 আর এখানে কি নিউট্রন 8। তার মানে এই যে যে কার্বন কত, কার্বন 14 আর কি 6, আরেকটা কত অক্সিজেন কত, অক্সিজেনের কত 16 আর 8, অক্সিজেনের 16 আর 8। দেখেন তো এই জায়গায় নিউট্রন সংখ্যা কত হবে? এই জায়গায় নিউট্রন সংখ্যা সমান কত 14 থেকে 6, 6 দুগুণে 12, 8 থেকে 2 8, আর 16 থেকে 8 বিয়োগ করলে 8। দেখেন এই কার্বন আর অক্সিজেনের দুটা কি ভিন্ন মৌল, এবং এদের ভর সংখ্যা কি উপরে কি এ থাকে না, নিচে কি জেড থাকে। তাহলে ভর সংখ্যা 14 আর 16 মিলে মিলে না। ভর এই পারমাণবিক সংখ্যা কত 6 আর 8। তার মানে কি পারমাণবিক সংখ্যাও মিলে না, এবং কি শুধুমাত্র কি মিলে নিউট্রন সংখ্যা মিলে। কথা বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আপনি এটাও বলতে পারেন, এটাও বলতে পারেন এদের সাথে, এটাও বলতে পারেন। যেমন নাইট্রোজেন কত 15 ডিভাইডেড বাই কত, মানে 15 হলো কি ভর সংখ্যা, 7 হলো পারমাণবিক সংখ্যা, 8 হলো কি নিউট্রন সংখ্যা। তাহলে এই নাইট্রোজেন 15 7 এটাও কি এদের সাথে একে অপরের কি আইসোটোন। আমার কথা আশা করি বুঝতে পারছেন। কারণ কি কার্বন অক্সিজেন নাইট্রোজেন তিনটা কি ভিন্ন মৌল। আমি কি বলছি? ভিন্ন মৌলের একাধিক পরমাণু, তাহলে ভিন্ন মৌল হয়েছে। এখন বলছে কি এ এন্ড পি ভিন্ন, তার মানে কি ভর সংখ্যা ভিন্ন 14 16 15। ঠিক আছে, আর এদের কি এ ভিন্ন, তারপর কি পি ভিন্ন 6 8 7, এটাও মিলে না। আর মিলে কি শুধু নাইট্রোজেন মিলে। তার মানে এই কার্বন অক্সিজেন এবং নাইট্রোজেন, কারণ কার্বন 14, কার্বনের ভর জন্য 14,
পারমাণবিক সংখ্যা 6, অক্সিজেনের ভর 16, পারমাণবিক সংখ্যা 8, নাইট্রোজেনের কত ভর কত 15, আর প্রোটন সংখ্যা 7। এরকম হইলে তখন কি এরা একে অপরের কি আইসোটোন, কারণ কি এদের কি হইলো তোমার কি আরেকটা মনে রাখবেন, সেটা হলো আইসোটোনের ক্ষেত্রে মানে এইটুক হলো কি আইসোটোপের, এইটুক কত আইসোটোপের ব্যাখ্যা, আর এটা হলো আইসোটোনের ব্যাখ্যা। এখন হাইড্রোজেন 1 1 আর হিলিয়াম কি 2 1, এরকম হইলে আপনি দেখেন নিউটন সমান কি হয়। এটার ক্ষেত্রে 0, সরি হাইড্রোজেন 2 1, সরি হাইড্রোজেন হাইড্রোজেন সরি হিলিয়াম 4 2, হিলিয়াম 4 2 আর হইলো এটা কত 3 1। তার মানে এটা হইলে আপনি দেখেন 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে এই ক্ষেত্রেও কি ভর সংখ্যা এবং কি প্রোটন সংখ্যা ভিন্ন, আর শুধুমাত্র নিউট্রন সংখ্যা ভিন্ন। এর ক্ষেত্রেও কি এই হাইড্রোজেন আর হিলিয়াম কি ওয়ান কাইন্ড অফ আইসোটোন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা কি সিলিকন, ফসফরাস আর সালফার। সিলিকন, ফসফরাস, সালফার এটা কি, যদি সিলিকনের উপরে ভর সংখ্যা কত 30, ফসফরাস সালফার কত 31, আর এর ভর সংখ্যা কত 32, আর এটারই কত সিলিকনের কত 14, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত 15, আর সালফারের পারমাণবিক সংখ্যা 16। দেখেন নিউটন সংখ্যা সমান কি, এটার সমান কত 13 থেকে এবার দিলে 16, এটার ক্ষেত্রেও 16, এটার ক্ষেত্রেও 16। তার মানে কি ভর সংখ্যা ভিন্ন। এটা কিন্তু এডমিশন টেস্টে আসে। এই যে এটা হলো কি, এটা হলো আপনাদের এইচএসসি এডমিশনে আসে, এইচএসসি এডমিশনে আসে। তার মানে সিলিকন, ফসফরাস, সালফার এটা দেখলেই মনে করবেন কি আইসোটোন। সিলিকন, ফসফরাস, সালফার একসাথে দেখলেই মনে করবেন আইসোটোন। আশা করি বুঝতে পারছেন। তার মানে আইসোটোন জানলাম, আইসোটোপ জানলাম, এখন আমরা আইসোবার জানবো। কি জানবো? আইসোবার। তার মানে আইসোবার যদি এখন আমরা জানি বা জানতে চাই, তার মানে আইসোবার মানে কি ভর সংখ্যা ভিন্ন মূলের। দেখেন আইসো এটাই আমাদের শেষ টপিক, আইসোবার। তার মানে কি ভর সংখ্যা সেম। তার মানে 1 নম্বর পয়েন্ট থাকবো কি ভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণু, ভিন্ন মৌলের একাধিক পরমাণু, একাধিক পরমাণু। তার মানে মৌলগুলা কি ভিন্ন ভিন্ন হতে হবে। তার মানে তারপরে দ্বিতীয়টা কি ভর সংখ্যা সেম। তার মানে কি এ সেম, ভর সংখ্যা সেম। আর ভিন্ন কোনটা 3 নম্বর পয়েন্টে ভিন্ন হলো কি, তাহলে বাদ থাকলো কি প্রোটন এন্ড নিউট্রন সংখ্যা কি ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন। তার মানে ভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণুর ভর সংখ্যা সেম, কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে আইসোবার বলে। যেমন যদি আপনি দেখেন কপারের পারমাণবিক ভর হলো কত 64, ঠিক সেম ভাবে জিঙ্কের পারমাণবিক ভরও ওয়ান কাইন্ড অফ কত 64 বা 65 বলা চলে আর কি। যদি এটা ধরেন তাহলে আপনার এটা দেখেন, এটার কপারের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো কত 20, আর নিউট্রন সংখ্যা কত, এটার পারমাণবিক সংখ্যা কত 30। তাহলে এখন বিয়োগ করলে দেখবেন যে এটার নিউট্রন সংখ্যা কত এটার নিউট্রন সংখ্যা 4, তারপরে আর 6 যোগ করলে 4 44, এটা নিউট্রন সংখ্যা 40, সরি 40 কেমনে, সরি এটা কপারের পারমাণবিক সংখ্যা হলো 29। তাহলে এটা বিয়োগ করলে আপনার নিউট্রন সংখ্যা হয় 29। তাহলে 14 9 10 11 12 13, 13 3 হাতের 1 9 10 11 12 13 14, সরি 5 5 হাতের 1 থাকলে এই পাশে 3 35। আর নিউট্রন, এটা নিউট্রন সংখ্যা 4 আর হলো কি 3। তার মানে দেখেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রোটন সংখ্যা হলো 29, আর এই ক্ষেত্রে কত প্রোটন সংখ্যা 30। তাহলে এটার প্রোটন সংখ্যা আর এটার প্রোটন সংখ্যা মিললো না। প্রথম সূত্র কি, প্রথম সূত্র হলো ভিন্ন মূলের একাধিক পরমাণু। কপার এবং কি জিঙ্ক দুইটা কি ভিন্ন মৌল, ভিন্ন মৌলের একাধিক পরমাণু। আচ্ছা দুইটা পরমাণু নিলাম, পরমাণু কি করছে যে প্রোটন সংখ্যা কি ভর সংখ্যা সেম। তার মানে এটাও 64, এটাও 64, তার মানে ভর সংখ্যা সেম এবং কি প্রোটন সংখ্যা ভিন্ন। দেখেন এটার 29, এটার 30,
আর নিউট্রন সংখ্যাও কি ভিন্ন, তার মানে এটার 35, এটার কি 34, শুধুমাত্র মিলছে কোনটা, এই ভর সংখ্যাটা। কথা বোঝা গেছে? তারপরে আপনি আরেকটা উদাহরণ বলতে পারবেন, সেটা কি প্রোটন, সরি, ফসফরাস এন্ড সালফার। ফসফরাসের ধরেন 32, সালফারে 32, এটার কত 15, এটার কত 16। তাহলে 32 থেকে 15 বাদ দিলে 1, আর কত 2, 21, সরি 21 না, সরি কি বলতেছি, 5, 12, তার মানে হয় 7, 17, তার মানে এর নিউটন সংখ্যা কত? এটা হলো কি পি বা পারমাণবিক সংখ্যা, এটা কি ভর সংখ্যা সেম। আর প্রোটন নিউটন সংখ্যা কত 17, আর এটার কত 18, তার মানে কি শুধুমাত্র ভর সংখ্যা দুইটা সমান, বাকি প্রোটন সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন, যার কারণে প্রোটন, ফসফরাস এবং সালফার কি ওয়ান কাইন্ড অফ কি আইসোবার। আবার দেখেন যদি আপনার এই হাইড্রোজেন 3 1 এবং হিলিয়াম কি হিলিয়াম 3 1 ধরেন, সরি 3 2 ধরেন, দেখেন হাইড্রোজেনের একটা আইসোটোপ 3 1 ধরলেন, মানে প্রোটিয়াম, ট্রিটিয়াম আর হিলিয়াম কি ভর সংখ্যা কত 3, আর হলো কি প্রোটন সংখ্যা কত 2। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভর সংখ্যা কিন্তু 3 সেম মানতেছে, আর দুইটা আলাদা মৌল, তার মানে কি ভিন্ন মৌল নিছি, এবং কি তার ভর সংখ্যা সেম, তাহলে কি প্রোটন সংখ্যা ভিন্ন। দেখেন 1, প্রোটন সংখ্যা 2, তার মানে নিউটন সংখ্যা কত, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে প্রোটন সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে এটা একে অপরের কি হতে পারে, আইসোবার হতে পারে। আবার আরেকটা দেখেন, কার্বনের যে আমরা যে 14 পড়তাম, 14 বললাম, আরেকটা পড়ছিলাম কি নাইট্রোজেনের 14, তারপরে কার্বন, নাইট্রোজেন, তার মানে এই দেখেন কার্বনের এটার পারমাণবিক সংখ্যা কত 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। ঠিক সেমভাবে ভর সংখ্যা দুইটা কি সমান, 14, একটা আইসোটোপ পড়ছিলাম, কার্বনের পড়ছিলাম, নাইট্রোজেনের পড়ছিলাম কি 13, 14, 15, তার মানে এই 14টা মাঝখানেরটা, আর কার্বনের পড়ছিলাম 12, 13, 14, তাহলে এই শেষেরটা। ঠিক সেম ভাবে ভর সংখ্যা সেম হয়েছে, তার মানে প্রোটন সংখ্যা এটার কত 6 এবং 7, তার মানে ভিন্ন মৌল, কার্বন এবং নাইট্রোজেন ভিন্ন মৌল, শর্ত আমার পূরণ করছে। তারপর দ্বিতীয় শর্ত কি ভর সংখ্যা সেম, তাও পূরণ করছে। এবং লাস্ট যে শর্তটা সেটা কি প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাহলে মানে প্রোটন সংখ্যা কি 6 এবং 7, তাহলে কি ভিন্ন হইলো, এটাও মিললো, তাহলে কি নিউট্রন সংখ্যা কত, 14 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6, 6 6 12, এদিকে কত হয় 8, আর এটা কত হয় 7। কথা বোঝা গেছে? তাহলে কি এই কার্বন 14 14 6 এটা একটা আইসোটোপ, নাইট্রোজেন 14 7 এই একটা আইসোটোপ, এটা কি এই কার্বন এত একে অপরের কি আইসোবার, কারণ কি শুধুমাত্র ভর সংখ্যা সেম, আর কার্বন ভিন্ন মৌল, কার্বন এবং নাইট্রোজেন ভিন্ন মৌল, এবং কি প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তার কারণে কি এরাও কি একে অপরের আইসোবার। ঠিক আছে, এখন আসেন আইসোটোন কি, এরকম এটা বলে রাখি, এটা আসলে আইসোটোন না, আইসো ইলেকট্রন। এটাও কি আইসো ইলেকট্রন কি ভিন্ন মৌল, তাই না, ভিন্ন মৌল হতে হবে। তো আইসো ইলেকট্রনের সংখ্যা কি, যে একই ইলেকট্রন সংখ্যা, কি ইলেকট্রন সংখ্যা, শুধুমাত্র কি ইলেকট্রন সংখ্যা সমান। যেমন আমরা যদি ধরি ফ্লোরিন মাইনাস, তারপর অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, তারপরে কি নিয়ন, আর কি সোডিয়াম প্লাস। এখন দেখেন বিষয়টা হইলো যে কিছুক্ষণ আগে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা জানছি না। দেখেন আমরা মনে মনে করি যে ফ্লোরিনের আমরা জানি কত ইলেকট্রন সংখ্যা কত 9টা, ফ্লোরিনের ইলেকট্রন কত 9টা, আরো কি একটা মাইনাস আছে, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি +1 না, +1। দেখেন অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি কত, সচরাচর জানি 8, আর এই যে -2 মানে সে আসলে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আর নিয়নের তো আমরা জানি কত ইলেকট্রন সংখ্যা কত 10টা, আর সোডিয়ামের আমরা জানি ইলেকট্রন সংখ্যা 11, যেহেতু একটা ইলেকট্রন প্লাস, তার মানে একটা ইলেকট্রন
বিয়োগ করছি। এখন দেখেন এই যোগফলটা করেন, 9 আর 1 যোগ করলে কত? 10। 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এই তো এটা তো 10ই জানি। আর 11 থেকে একটা 11 থেকে একটা ইলেকট্রন বিয়োগ করলে একটা 11 থেকে একটা ইলেকট্রন বিয়োগ করলে 10টা ইলেকট্রন। তার মানে দেখেন এই যে ফ্লোরিন মাইনাস ভিন্ন মৌল, দেখেন এক ভাগে দিক ভিন্ন মৌল, অক্সিজেন, নিয়ন, তারপর সোডিয়াম, এগুলো কি ভিন্ন মৌল। এই ভিন্ন মৌলের ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। দেখেন এটার কি, ফ্লোরিনের ভর সংখ্যা কত আমরা জানি, ফ্লোরিনের ভর সংখ্যা হলো কত? 19। তারপরে এটার ভর সংখ্যা কত? অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। নিয়নের ভর সংখ্যা একটা আছে, সোডিয়ামের ভর সংখ্যা কত? 30। তাহলে ভর সংখ্যা আলাদা। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা শুধুমাত্র জানলাম। প্রোটন সংখ্যা দেখেন, প্রোটন সংখ্যা ফ্লোরিনের ক্ষেত্রে কত? ফ্লোরিনের ক্ষেত্রে 9, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 8, নিয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 10, আর সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11। তার মানে কি প্রোটন সংখ্যাগুলাও কি আলাদা আলাদা। আর নিউট্রন সংখ্যা যদি করেন তাহলে এই নিউট্রন সংখ্যা, ফ্লোরিনের নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা কত? 19। 19 থেকে 9 বাদ দিলে 10। অক্সিজেনের কত? 16। এর ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে? 8টা। এটার ভর সংখ্যা একটা আছে, নিয়ন ধরে নেন এটা একটা সংখ্যা নামবে। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। 23 থেকে 11 বাদ দিলে নিউট্রন সংখ্যা কত? 12। 2 1 12। তাহলে এটার কিন্তু নিউট্রন সংখ্যা আলটিমেটলি কি ভিন্ন। নিয়নের পারমাণবিক সংখ্যা কত সেটা একটু আমি যদি দেখে নিই বই থেকে, আমার কাছে এখন খেয়াল নাই। নিয়নের পারমাণবিক সংখ্যা হলো মোস্ট প্রবাবলি, হ্যাঁ ঠিক আছে, 20। 20 হলে নিয়নের পারমাণবিক সংখ্যা 10। তাহলে এটার কি ধরেন নিউট্রন সংখ্যা কত? 10। এটা মিলুক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি অন্যান্য গুলো কিন্তু কি ভিন্ন। নিউট্রন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, তারপর কি ভর সংখ্যাও ভিন্ন। শুধুমাত্র কি ইলেকট্রন সংখ্যাগুলোই কি ভিন্ন মৌলের এক ভাগেতে কি ইলেকট্রন সংখ্যা সেম ইলেকট্রন সংখ্যা সেম, যার কারণে কি এটাকে আইসো ইলেকট্রন বলা চলে। তো আজকে এই পর্যন্তই। এরপরের লেকচারে আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর সেটা জানবো। মানে মূলত এরপরের লেকচারে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর জানবো, এবং আপেক্ষিক পারমাণবিক ভর জানার পরে আমরা এরপরে যে আমরা পরমাণুর মডেল এবং এই ইলেকট্রন মানে পরমাণুর যে একদিনে তো পরমাণুর মডেল তৈরি হয় না, সেই মডেল যেমন মানে পরমাণু প্রথমে কি হয়েছে, পরমাণুর ভিতরের কণা, ইলেকট্রন, প্রোটন এগুলো আবিষ্কার হয়েছে, এগুলা কেমনে আবিষ্কার হলো সেই বিষয়টা জানবো। তারপরের লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস যাব, পরমাণুর ভিতরে যে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তর, এগুলো কি বিস্তারিত জানবো, যাকে বলা হয় কোয়ান্টাম, সেটাকে বলা হয় তোমার প্রচন্ড ঘুমে ধরছে, প্রায় হলো এখন রাতের প্রায় অনেকটুকুনি বাজে। তো বিষয় হলো যে যেটাকে আমরা ইন্টারমিডিয়েট যে পড়ে থাকি সেটা হলো গিয়ে সেটাকে বলা হয়
সরি, সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সেই কোয়ান্টাম সংখ্যার যে বেসিক, যে উপশক্তি স্তর, তারপরে অরবিটাল। আসলে মূলত উপশক্তি স্তর এবং অরবিটাল কিন্তু সেম জিনিস না, দুটা কিন্তু আলাদা জিনিস, এবং সেই বিষয়ে বিস্তারিত একটি মারাত্মক ক্লাস নিব। তো আমরা 3.9 এর আগ পর্যন্ত পড়লাম, এতক্ষণ যা পড়লাম 3.9 এর আগ পর্যন্ত, সরি 3. না, সরি, এতক্ষণ আমরা পড়লাম হলো পরমাণুর মডেল, বা 3.6.2, পরমাণুর সরি 3.6 এর আগ পর্যন্ত, মানে পরমাণুর মডেলের আগ পর্যন্ত আমরা আর কি পড়ছি আর কি। এরপরে লেকচার আমরা পরমাণুর মডেল পড়বো, তারপরে ইলেকট্রন বিন্যাস পড়বো, তারপরে আমরা পরমাণুর শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস, তারপরে ওই কোয়ান্টাম সংখ্যা, যে শক্তি স্তর, উপশক্তি স্তর, এগুলার ধারণা, তারপরে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পড়বো, ইলেকট্রন বিন্যাসের নীতি এবং ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম পড়বো, পারমাণবিক সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক সংখ্যা তো পড়বো। তো এইটুকু করা পড়লেই আমাদের অধ্যায় আসলে কি মূলত শেষ, এবং লাস্টের দিকে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার, এই বিষয়ে কিছু আছে, সেগুলা কি আসলে মূলত এই অধ্যায়ের এমসিকিউ আকারে আসে, বা এই অধ্যায়ের এমসিকিউ আসে। তো বিষয় হলো যে এত কষ্ট করে, প্রায় এখন বাজে কয়টা প্রায় 2:53 বাজে রাতের। তো 2:53 বাজার পরেও আমি লাইভে আসছি এবং এই লাইভ ক্লাসটি নিচ্ছি, এবং